আমার নাম বৈশাখী। আমার বয়স ২৪ বছর। জীবনে একসময় আমার খুব আফসোস হয়েছিল, কারণ আমি না বুঝে অনেক মহিলার জীবন নষ্ট করে দিয়েছিলাম। এই সব আমার ভুলের জন্যই হয়েছিল। যা হয়েছিল তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার জন্য ওই বেচারি মহিলাদের কাছে খাওয়ার পয়সাটুকুও পর্যন্ত ছিল না। তাদের ঘর সংসার শেষ হয়ে গেছিল, আর ওদের জীবনের সব জিনিস খোয়া গেছিল। আমার মনে হয় এখনও তারা আমাকে সেই ভুলের জন্য অভিশাপ দেয়, আমার উপরে দোষারোপ করে, কারণ আমি তাদের সেই ভুল রাস্তাটা দেখিয়েছিলাম, যেটার ব্যাপারে আমিও কিছু জানতাম না। যদি আমি সেই ব্যাপারে একটুও কিছু জানতাম, তাহলে আমি তাদের কখনো সেখানে পাঠাতাম না। আসলে আমি নিজেও একটা ভুল বোঝাবুঝির শিকার হয়েছিলাম। আমার নাম বৈশাখী। যখন থেকে আমার পড়াশোনা শেষ হয়েছিল, আমার পরিবারের লোকজন আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। আমাকে তারা বলতো, এবার বিয়ে করে নাও, কিন্তু আমি সব সময় তাদের বারণ করে দিতাম, কারণ আমি অমিতকে পছন্দ করতাম। কিন্তু আমি এই কথাটা আমার বাড়িতে জানাতে ভয় পেতাম, কারণ আমার বাবা এবং দাদা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিল। আমি জানতাম তারা যদি এই ব্যাপারে কিছু জানতে পারে, তাহলে আমার উপরে অনেক রেগে যাবে, আমাকে অনেক বিষয়ে বাধা দেবে, আর আমার ঘর থেকে বেরোনো পুরো বন্ধ হয়ে যাবে। আমার বান্ধবীর বাড়িতেই অমিতের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, কারণ অমিত আমার বান্ধবীর দাদা ছিল। আমার বান্ধবীর নাম ছিল পূজা। আমরা দুজন একই সঙ্গে পড়তাম। আমাদের মতো খুব ভালো বন্ধুত্ব ছিল। পূজা একদম আমার নিজের বোনের মতো ছিল, আর পূজাও আমাকে খুবই ভালোবাসতো। ওর কোনো বোন ছিল না, তাই ও আমাকে বলতো, বৈশাখী, যবে থেকে আমি তোমাকে পেয়েছি আমার বোনের জায়গাটা পূরণ হয়ে গেছে। তাই জন্য আমি সব সময় চেষ্টা করতাম পূজা যেন বোনের অভাব কখনো বুঝতে না পারে, আর আমি ওকে একদম নিজের বোনের মতোই ভাবতাম। যবে থেকে আমাদের পড়াশোনা শেষ হয়েছিল, তবে থেকে পূজা আমাদের বাড়ি আসতো, আমিও ওদের বাড়িতে যেতাম। পূজা যখন আমাদের বাড়ি আসতো, তখন ওর দাদা অমিত ওকে নিয়ে আসতো। এইভাবে আমাদের দুজনের দেখা হতো, তারপর প্রেম হয়ে গেছিল। অনেক দিন পর্যন্ত আমরা শুধু ফোনেই কথা বলেছিলাম, কিন্তু যখন আমার বিয়ের কথাবার্তা চলছিল, তখন অমিত আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। আমি তোমার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। কিন্তু আমি অমিতকে সব সময় বোঝাতাম, তুমি আগে একটা ভালো চাকরি জোগাড় করো, তারপর বিয়ের কথা বলতে এসো। কারণ আমার বাবা ও দাদা কখনোই আমাকে একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবে না, উল্টে বারণ করে দেবে। তাই প্রথমে তুমি একটা ভালো চাকরি জোগাড় করো, তারপরেই এখানে এসো। কারণ আমার বাবা খুব স্ট্রিক্ট, যদি ওনার একটুও আমার উপরে সন্দেহ হয় তাহলে উনি আমাকে মেরে ফেলবেন। একদিন আমি পূজাদের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ওখানে অনেকগুলো মহিলা এসেছে। আমি পূজাকে জিজ্ঞেস করলাম, এরা কারা, আর এরা এখানে কেন এসেছে? তখন আমাকে পূজা বলল, আমার আরও একটা দাদা আছে, যে দাদা অমিত দাদার থেকে বড়। সে হাকিম, সে মানুষের চিকিৎসা করে। পূজা আমাকে বলল, আমার দাদা মানুষদের চিকিৎসা করে যেটুকু পয়সা ইনকাম করে, তা দিয়ে আমাদের ঘর সংসার চলে। পূজা আমাকে বলল, আমার দাদা শুধুমাত্র মহিলাদেরই চিকিৎসা করে, যেই সকল মহিলার বাচ্চা হওয়া নিয়ে সমস্যা আছে। পূজার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল, আমাদের পাড়াতেও এমন কিছু মহিলারা আছে যাদের কোনো সন্তান নেই। তারা অনেক চিকিৎসা করিয়েছে। আমি যদি ওদের পূজার দাদার সন্ধান দিই, তাহলে হয়তো তারা কোনো সুরাহা পেতে পারে, আর তাদের বাচ্চা হয়ে যাক। এইভাবেই ওই মহিলারাও উপকার পাবে, আর পূজার দাদারও কিছু উপকার হবে। আমি বাড়ি চলে গেলাম, গিয়ে মাকে এই ব্যাপারে বললাম, কারণ আমার মা আমার পাড়ার মহিলাদের বাড়িতে প্রায়ই যেত। পাড়ার মহিলারাও আমাদের বাড়িতে আসতো, কারণ আমার মা জামা কাপড় সেলাইয়ের কাজ করত, আর পাড়ার মহিলারা আমাদের বাড়িতে সেলাই করাতে আসতো। যখন জামা কাপড় সেলাই করা হয়ে যেত, মা সেগুলো দিতে মহিলাদের বাড়ি চলে যেতেন। এইভাবেই পাড়ার মহিলাদের সঙ্গে মায়ের ভালোই পরিচয় ছিল। মা ওদের পূজার দাদার সম্পর্কে বলেছিল, তোমরা ওখানে গিয়ে চিকিৎসা করাও, ওখানে অনেক মহিলারা আসে চিকিৎসা করাতে। মায়ের শুধু বলার অপেক্ষা ছিল। মহিলাদের তো ডাক্তারের থেকেও হাকিম আর বৈদ্যদের উপরে বেশি ভরসা। ওই মহিলারা মায়ের থেকে পূজার দাদার ঠিকানা চাইলো। মা পূজার দাদার ঠিকানা ওদের দিয়ে দিল। কিছুদিন পর আমরা ওই পাড়া থেকে চলে গেলাম, কারণ আমার দাদা যেখানে কাজ করত সেখানে বাড়ি নিয়েছিল। কারণ দাদা যেই দোকানে কাজ করত সেখান থেকে এই বাড়িতে আসা যাওয়া করতে অনেক সময় লাগতো। তাই জন্য বাবা ঠিক করে নিয়েছিল যে আমরা এখানে থাকবো না,
আমরা ওখানেই চলে যাব। আমাদের পরিবারের অবস্থা ভালো ছিল না, নতুন বাড়িটাও দাদা লোন করে নিয়েছিল। আমরা নতুন বাড়িতে এসেছি 5 মাস হয়ে গেছে, আর এই 5 মাসে পূজার সঙ্গে আমার একবারও দেখা হয়নি, কারণ বাবা আমাকে বাড়ি থেকে খুব কম বেরোনোর পারমিশন দিত। অমিতের সঙ্গে আমার ফোনে কথা হতো। অমিত যখন ভালো চাকরি পেয়ে গেল তখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। সেদিন আমি খুব খুশি ছিলাম, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চলেছিলাম, যে স্বপ্নটা আমি সব সময় দেখতাম। অমিত চাকরি পেয়ে গেছিল, তাই বাবা এই সম্বন্ধটা আর ভাঙেননি। বাবা অমিতকে 4 মাসের মধ্যে বিয়ে করার কথা বলেছিল, কেননা বাবা আমাদের দায়িত্ব থেকে তাড়াতাড়ি মুক্ত হতে চাইছিলেন। উনি চাইতেন তাড়াতাড়ি আমি আমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে কেদারনাথ দর্শনে যাব। তাই জন্য দুই বাড়ি থেকেই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা হলো, আর খুব ভালোভাবে আমার বিয়ে হয়ে গেল। আমার বিয়েতে সব থেকে খুশি হয়েছিল আমার বান্ধবী পূজা, কারণ এখন আমি ওর বৌদি হয়ে গেছিলাম, ওর সঙ্গে সব সময় থাকতে পারবো। আমার বান্ধবী আর আমি সব সময় একসঙ্গে থাকতাম, কারণ অমিত সকালে অফিসে চলে যেত আর রাত্রি 8টার সময় বাড়ি ফিরতো। আমি সারাদিন একাই থাকতাম। যেহেতু পূজা সব সময় আমার সঙ্গে থাকতো, তাই আমি কখনো বোর হতাম না। পূজা আর আমি দুজনে মিলে বাড়ির সব কাজ করতাম। আমাদের বাড়িতে যে মহিলারা আসতো তারা বুঝতেই পারতো না আমি আর পূজা ননদ বৌদি। ওরা সবাই আমাদের দুই বোন মনে করত। আমার শাশুড়ি সব সময় খুশি হতেন এইটা ভেবেই যে উনি খুব ভালো একটা বউ পেয়েছেন। উনি সব সময় আমাকে আর পূজাকে বলতেন, সব সময় তোমরা দুজন এভাবেই থাকবে। তোমাদের দুজনকে এইভাবে হাসি খুশি দেখে আমিও খুব খুশি হই। আমার শাশুড়ি আমাকে বলতো, বৈশাখী, তোমাকে আমি বৌমা ভাবি না, আমার মেয়েই ভাবি। আমার শাশুড়ি খুব ভালো সাদাসিধা একজন মহিলা। উনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, তাই জন্য আমাদের পরিবারে সব সময় খুশি থাকতো। আমার শাশুড়ি একদিন আমাকে বলল, বৌমা, আমি ঠাকুমা হতে চাই, তুমি আমাকে একটা নাতি বা নাতনি দাও। এই সময় সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা তো আমার ছিল না, কিন্তু শাশুড়ির কথা শোনার পর আমি পরিকল্পনা করতে লাগলাম। আমরা যে বাড়িটায় থাকতাম সেটা ভাড়া বাড়ি ছিল, এই জন্যই আমার কোনো সন্তান পরিকল্পনা ছিল না। এই জন্য আমার স্বামী অমিত আমাকে বলছিল, যতদিন না পর্যন্ত আমরা নিজেদের বাড়ি কিনতে পারছি ততদিন পর্যন্ত আমরা সন্তান নেব না, কেননা সন্তান এসে যাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়, আর মানুষ সন্তানদের জন্য কিছু করতে পারে না। অমিতের বক্তব্য ছিল, আমরা আমাদের বাচ্চার জন্য কমপক্ষে একটা বাড়ি তো কিনে নেই, তারপর বাচ্চা নেব। ওর কথাটা আমারও ঠিক মনে হয়েছিল, তাই জন্য আমিও হ্যাঁ করে দিয়েছিলাম। কিন্তু এখন যখন আমার শাশুড়ি আমাকে ঠাকুমা হওয়ার কথা বলছে, তখন আমি অমিতের সঙ্গে এই ব্যাপারে কথা বললাম। কিন্তু অমিত এই সময় আমাকে এমন একটা খবর শোনালো, যেটা শুনে আমি খুব বেশি চিন্তিত হয়ে পড়লাম। কারণ অমিত আমাকে বলল, ও যেখানে চাকরি করতো সেখানকার লোকেরা ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্য এখন বাচ্চা নেওয়ার ব্যাপারে চিন্তাও করো না। অমিতের চাকরি চলে যাওয়ার পর আমরা দুজন স্বামী স্ত্রী অনেক সমস্যার মধ্যে পড়ে গেলাম, কারণ অমিতের স্যালারি আর আমার ভাসুরের রোজগারের পয়সা দিয়ে আমাদের সংসার চলতো, আর এখন আমাদের দায়িত্ব আমাদের ভাসুরের কাঁধে চলে এসেছিল। আমার ভাসুরের বিয়ের 6 মাস পরেই আমার বড় যা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমার ভাসুর আর বিয়ে করেননি। আমার ভাসুর ভালোই রোজগার করতো, তাই জন্য উনি কোনোদিনও আমাদেরকে বোঝা মনে করেননি। আগে আমার ভাসুরের একটা ছোট দোকান ছিল, কিন্তু এখন উনি বাড়িতেই একটা ছোট হাসপাতাল বানিয়ে নিয়েছিলেন, যেখানে উনি মহিলাদের চিকিৎসা করাতেন। অনেক মহিলারা আমার ভাসুরের কাছে চিকিৎসা করাতে আসতো। দিন দিন আমার ভাসুর অনেক বড়লোক হয়ে যাচ্ছিল। আমার ভাসুরের পয়সা দিয়ে আমরা একটা বাড়ি কিনে নিয়েছিলাম, আর পূজার বিয়ের জন্য আমার শাশুড়ি অনেক গয়নাও কিনে নিয়েছিল। যখন আমার শাশুড়ি আমাকে আবার বাচ্চার কথা বলল, তখন আমি তাকে অমিতের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিলাম। আমি বললাম, যতদিন না পর্যন্ত অমিত একটা চাকরি পাচ্ছে আর আমরা নিজেদের একটা বাড়ি কিনছি ততদিন পর্যন্ত আমরা বাচ্চা নিতে পারবো না। তখন আমার শাশুড়ি আমাকে বলল, এই বাড়িটাও তো তোমাদেরই বাড়ি, তোমরা এমনটা কেন ভাবছো যে এটা তোমাদের বাড়ি নয়? তাই বলছি, তুমি মাথা থেকে এসব চিন্তা ভাবনা বের করে দাও আর একটা বাচ্চা নিয়ে নাও। তখন আমিও শাশুড়িকে বলে দিলাম, মা, ভাসুর দাদার কাছে তো অনেক মহিলারাই চিকিৎসা করাতে আসে, তাদের সন্তান হয় না, সেই রকম মহিলাদেরই তো উনি চিকিৎসা করেন। আপনি ওনাকে বলুন উনি আমাকেও যেন কোনো ওষুধ দেন,
যাতে করে আমি তাড়াতাড়ি গর্ভবতী হতে পারি। মা যখন ভাসুর দাদাকে এই ব্যাপারে বলল, তখন ভাসুর দাদা আমাকে ওষুধ দেওয়ার ব্যাপারে স্পষ্ট আপত্তি জানালো। আমি বৌমার চিকিৎসা করতে পারবো না। ওনার এই কথাটা আমার খুব খারাপ লাগলো। আমার মনে হলো হয়তো উনি ভাবছেন যেহেতু আমরা ওনার বাড়িতে থাকি তাই যেন আমাদের কোনো সন্তান না হয়। মা আমার ভাসুরকে অনেকবার বলেছিল, কিন্তু উনি কিছুতেই রাজি ছিলেন না। ওনার এই কথাতে আমার ওনার উপরে কিছুটা সন্দেহ শুরু হলো। আর আমি আমাদের বাড়িতে যেসব মহিলারা আসতো তাদের জিজ্ঞাসা করা শুরু করে দিলাম। আমাদের বাড়িতে একটা ঘর ছিল যেখানে আমার ভাসুর মহিলাদের চিকিৎসা করত। সেই ঘরে যাওয়ার কারো পারমিশন ছিল না। আমি যখনই কোনো মহিলাকে জিজ্ঞেস করতাম আমার ভাসুরের চিকিৎসায় তারা কোনো ফল পেয়েছে কিনা, তো সব মহিলারা আমাকে একটাই কথা বলতো, আমি তো আজ প্রথমবার এসেছি আর এই আশা নিয়ে এসেছি আপনার ভাসুরের চিকিৎসায় ভগবান যেন আমার খালি কোলে সন্তান দিয়ে দেয়। কিন্তু যে মহিলারা ওই ঘরে ঢুকতো তারা আর ফিরে আসতো না। প্রথমে তো আমি এই ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি যে মহিলারা ঘর থেকে বাইরে ফিরে আসছে কিনা, কিন্তু একদিন আমি পুরো দিন নোটিশ করলাম, দেখলাম কোনো মহিলাই ঘর থেকে বাইরে ফিরে আসলো না, আর আমার ভাসুরও সেই ঘর থেকে বেরিয়ে এলো না। আমি অনেক চিন্তিত হয়ে গেলাম আর ভাবতে লাগলাম আমার ভাসুর এমন কি চিকিৎসা করেন মহিলাদের যে তারা আর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে না। আমি আমার শাশুড়িকেও এই কথাটা বললাম, কিন্তু উনি আমার কথায় বেশি গুরুত্ব দিলেন না। উনি বললেন চিকিৎসা করাতে আসে, একটু সময় তো লাগবেই, অনেক ভিড় লেগে থাকে আর মানুষকে টাইম দিতে আমার ছেলের অনেক সময় লেগে যায়, ও তো নিজের চান খাওয়াটাও ভুলে যায়। আমি আমার শাশুড়ির সঙ্গে আর বেশি তর্কে গেলাম না, কারণ আমি ওনাকে বলতে চাইছিলাম না যে ওনার ছেলের উপরে আমার সন্দেহ হচ্ছে। এই কথাটা আমি ওনাকে কি করেই বা বলতাম। তাই জন্য আমি ভাবলাম আমি নিজেই এই রহস্যের সন্ধান করব, কারণ আমি আমার সন্দেহ দূর করতে চাই। একদিন সকালে আমার ভাসুরের আগেই আমি ওই ঘরটার মধ্যে ঢুকে গিয়ে লুকিয়ে বসে পড়লাম, যে ঘরটায় আমার ভাসুর মহিলাদের চিকিৎসা করত। 4-5 জন মহিলা সেই সময় চিকিৎসা করাতে এলো। যখন আমি ওই ঘরে লুকিয়ে বসেছিলাম ওই মহিলারা আমার ভাসুরের থেকে ওষুধ নিচ্ছিল। আমার ভাসুর ওদের ওষুধ দেওয়ার পরিবর্তে অনেক টাকা চাইছিল। ওই মহিলারা বলছিল, এখন কম টাকা নিন, যখন আমরা আপনার ওষুধের দ্বারা গর্ভবতী হয়ে যাব তখন আমরা আপনাকে পুরো টাকা দেব আর আপনাকে খুশি করে দেব। কিন্তু আমার ভাসুর এই কথা শুনে তাদের চিকিৎসা করতে আপত্তি জানাচ্ছিল আর বলছিল, যতক্ষণ না পর্যন্ত আমি যত টাকা চাইছি তত টাকা আপনারা আমাকে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের চিকিৎসা করব না। আমার ভাসুরের এই কথাগুলো আমার মোটেই ঠিক লাগছিল না। আমি ভাবছিলাম এইভাবেই আমার ভাসুর এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেছে আর নিজের বাড়ি গাড়ি করে নিয়েছে। তারপর আমি ভাবলাম হয়তো আমার ভাসুরের চিকিৎসায় অনেক শক্তি আছে, তাই জন্যই তো এই মহিলারা ওনাকে এত টাকা দিয়ে যায়, না হলে কেন কেউ কাউকে এত টাকা দেবে। আমি তো আরও ঘাবড়ে গেলাম যখন দেখলাম আমার ভাসুরের ওই ঘরে পেছন দিকে আরও একটা দরজা আছে। মহিলারা যে দরজা দিয়ে ঘরে ঢুকতো আমার ভাসুর তাদের সেই একই দরজা দিয়ে বাইরে যেতে বারণ করত, তাদের পেছনের দরজা দিয়ে বার করে দিত। আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি সন্দেহের গন্ধ পাচ্ছিলাম। আমার ভাসুর ওখানেই বসেছিল, তাই আমি ওই ঘর থেকে বেরোতে পারছিলাম না, কারণ আমি ওখানে লুকিয়ে বসেছিলাম। যতক্ষণ না আমার ভাসুর ওই ঘর থেকে বের হচ্ছে ততক্ষণ আমি ওখান থেকে বেরোতে পারছিলাম না। যখন আমি ওখানে ছিলাম তখন দেখলাম একজন মহিলা এলো আর আমার ভাসুরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিল। সেই মহিলাকে আমার খুব চেনা লাগছিল। আমি ভালো করে ভাবলাম, তখন আমার মনে পড়লো এই তো সেই মহিলা যাকে আমি আমার বিয়ের আগে আমার ভাসুরের ঠিকানা দিয়েছিলাম। আমরা আগে যেখানে থাকতাম এই মহিলা সেখানেই থাকতো। ওই মহিলা আমার ভাসুরকে বলতে লাগলো, তুমি যখনই আমার কাছে যত টাকা চেয়েছো আমি দিয়েছি, কিন্তু তোমার চিকিৎসায় আমি কোনো ফল পাইনি। আমি আমার বাড়ি বিক্রি করে দিয়েছি, আমার টাকা পয়সা গয়না সব তোমাকে দিয়ে দিয়েছি, আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই। এখন বলো আমার বাচ্চা কবে হবে। আমার ভাসুর ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে বাইরে বার করে দিচ্ছিল। ওই মহিলা আমার ভাসুরকে হুমকি দিচ্ছিল, আমি তোমার আসল সত্যি সবাইকে বলে দেব, তোমার বদনাম করে দেব। ওই মহিলা খুব কাঁদছিল। ওই মহিলা বলছিল আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দেবে বলেছে।
আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। আমি আমার স্বামীকে বিশ্বাস করিয়েছিলাম যে এই হাকিমের ঔষধে আমার বাচ্চা হবেই। ওই মহিলা ওই সময় বলছিল, সরমা দিদির কথা শোনা আমার মোটেই উচিত হয়নি, আপনার কাছে আসাও আমার উচিত হয়নি। সরমা আমার মায়ের নাম ছিল। আমার মাই ওই মহিলাকে এই হাকিমের ব্যাপারে বলেছিল, আর মাকে আমি বলেছিলাম সব দোষ আমারই ছিল। আমি কিছু না জেনেই এইসব মহিলাদের আমার ভাসুরের ঠিকানা দিয়েছিলাম। এবার আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখে আমার ভাসুর চমকে উঠল, কারণ উনি একটুও বুঝতে পারেননি যে এই সময় আমি এখানে থাকতে পারি। যেভাবে উনি ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন, আমাকে দেখে লজ্জিত হয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন, বৌমা তুমি এখন এখানে কি করছো? ওই মহিলা যে আমার পাশে দাঁড়িয়েছিল, সে আমার ভাসুরকে বলছিল আমার সব টাকা ফেরত দাও। ওই মহিলা আমাকে চিনতে পেরে আমাকে বলল, বৈশাখী ইনি তোমার ভাসুর, কিন্তু ইনি ঠক ভণ্ড, ইনি কোনো হাকিম নন। ইনি মহিলাদের থেকে পয়সা ঠকিয়ে নেন আর ঔষধ দেওয়ার আগেই মহিলাদের থেকে অনেক পয়সা চান। ওই মহিলা আমাকে বলতে লাগলো, বৈশাখী তোমার কথা শুনেই আমি এই হাকিমের কাছে এসেছিলাম। এনার কথায় ফেঁসে গিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছি। এখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। এখন বলো আমি কোথায় যাব? সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি আমাকে কেন এখানে পাঠিয়েছিলে? এখন বলো আমি কি করব? ওই মহিলা খুব কাঁদছিল। ওনার প্রতি আমার খুব মায়া হচ্ছিল, কারণ উনি বলছিলেন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেবে যতক্ষণ না আমি আমার স্বামীর পয়সা ফেরত দিতে পারছি। আমার ঘর সংসার ভেঙে যাবে। আমার ভাসুর খুব লজ্জিত হচ্ছিল আর ওই মহিলাকে বলল, আমি তোমাকে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। এই সময় আমি আমার ভাসুরকে বললাম, আপনি এই মহিলার পয়সা তো ফেরত দিয়ে দেবেন, কিন্তু বাকি মহিলাদের থেকে যে পয়সা আপনি ঠকিয়ে নিয়েছেন সেটা কে ফেরত দেবে? আমার ভাসুর আমাকে বলল, বৌমা বাকি মহিলাদের জন্য তোমায় চিন্তা করতে হবে না, কারণ তারা পয়সা ফেরত নিতে এখানে আর আসবে না। আমি আমার ভাসুরকে বললাম, আপনি অনেক বড় পাপ করেছেন। আপনি যখন হাকিম নন তাহলে আপনি মানুষদের কেন বলেছেন যে আপনি তাদের চিকিৎসা করবেন, আর আপনার চিকিৎসায় তারা গর্ভবতী হয়ে যাবে? মিথ্যা কথা বলা কত বড় পাপ। আর আপনি মিথ্যে রোজগার দিয়ে আমাদের সবাইকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। এইসব রোজগার তো লোক ঠকানো পয়সা, মানে আমরা এতদিন ধরে অসৎ পথে কামানো পয়সা দিয়ে খাচ্ছিলাম। আমার সব থেকে বেশি দুঃখ হচ্ছে আমি আপনার রোজগার করা পয়সা দিয়ে নিজের পেট ভরেছি। আমার ভাসুর নিজের ভুল বুঝতে পারছিলেন না, তাই ওনার সামনে কিছু বলা আমার বেকার লাগছিল, আর আমি ওই ঘর থেকে চলে গেলাম। আমার ভাসুরের কাছে ওই সময় যত টাকা ছিল উনি ওই মহিলাকে দিয়ে দিলেন, আর বাকি টাকা পরে দেবেন বললেন। আমি আমার স্বামীর সঙ্গে আমার ভাসুরের ব্যাপারে সব কথা বললাম। আমি বললাম এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আর ভাসুরের রোজগারে আমি আর খেতেও চাই না। আমার স্বামী তার দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলল, কিন্তু আমার ভাসুর তাকে স্পষ্ট জানিয়ে দিল, এই বাড়িতে যদি থাকতে না চাও তাহলে চলে যেতে পারো, আমার ব্যাপারে আর কিছু বলার তোমাদের কোনো অধিকার নেই। আমি আর আমার স্বামী ওই বাড়ি থেকে চলে গেলাম। আমরা আমার বাপের বাড়িতে গিয়ে উঠলাম। আমরা সেখানে থাকতে শুরু করলাম। আমি আমার বাড়িতে বলে দিয়েছিলাম আমার স্বামী এখানে একটা কাজ হয়েছে, তাই যতদিন না পর্যন্ত আমরা একটা বাড়ি দেখে নিচ্ছি ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকবো। আমি টিউশনি পড়াতে শুরু করে দিলাম। আমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতাম। অনেক চেষ্টার পর আমার স্বামী একটা ভালো চাকরি পেল, যেটার স্যালারি অনেক ভালো ছিল। কিছু মাস পরে আমরা আলাদা একটা বাড়ি নিয়ে নিলাম, কারণ আমি আমার স্বামীর সব স্যালারি জমিয়ে রাখতাম আর আমার টিউশনির পয়সা দিয়ে সংসার চালাতাম। আমার স্বামী আমাকে বলল, তোমার পরিশ্রমের জন্যই আজ এটা হয়েছে। তুমি যদি আমার সঙ্গ না দিতে তাহলে আজ আমরা একটা নিজেদের বাড়ি কিনতে পারতাম না। বাড়ি কেনার পর আমি একটা ভালো ডাক্তারকে দিয়ে আমার চিকিৎসা করালাম, আর 3 মাস পরেই আমি গর্ভবতী হলাম। আর এতে আমি খুব খুশি হয়েছিলাম। আমি মিষ্টি নিয়ে আমার শাশুড়ির কাছে গেলাম। খবরটা পেয়ে আমার শাশুড়ি খুব খুশি হয়েছিল। আমি আমার শাশুড়িকে আমার সাথে থাকার কথা বলেছিলাম, কিন্তু উনি আমাকে বলেছিলেন পূজা এখনও অবিবাহিত, আর আমার বড় ছেলের বউ নেই, ও একা কী করে থাকবে। যতদিন না পর্যন্ত আমার এই 2 ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ততদিন আমি এখানেই থাকবো। যখন বিয়ে হয়ে যাবে তখন আমি কখনো তোমার কাছে যাব, কখনো এখানে থাকবো।
যখন আমার 7 মাস হলো তখন পূজা আর আমার শাশুড়ি আমাদের বাড়িতে এলো। আমার শাশুড়িকে দেখে আমি খুব খুশি হলাম। আমার শাশুড়ি এই প্রথমবার আমাদের বাড়িতে এলো, কিন্তু তাকে অনেক চিন্তিত লাগছিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার কি হয়েছে, সে কেন এমন চিন্তিত, তখন সে আমাকে বলল, আমার বড় ছেলের কারবার এখন বন্ধ হওয়ার মুখে। এখন আমাদের বাড়িতে খাওয়ার মতো কিছু নেই। ওনার কথা শুনে আমি বুঝে গেলাম নিশ্চয়ই ওনার মিথ্যে হাকিম হওয়ার খবর সবাই জেনে গেছে। এইটা ভেবে আমি খুব খুশি হলাম। অনেক গরিব লোক ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। কারণ আমি এটাই চাইতাম আমার ভাসুর যেন কাউকে নিজের কথায় ফাঁসিয়ে পয়সা না নিতে পারে। আমার শাশুড়ি আর আমার ননদ এখন থেকে আমাদের কাছেই থাকতে লাগলো, কিন্তু আমার ভাসুর একবারও আমাদের বাড়ি আসেননি। আমার স্বামী কিছু লোকের থেকে জানতে পেরেছিল আমার ভাসুর তার বাড়ি বিক্রি করে দিচ্ছে। যখন আমার স্বামী আমার ভাসুরকে জিজ্ঞেস করলো, তুমি কেন বাড়ি বিক্রি করে দিচ্ছ, তখন আমার ভাসুর অনেক কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এতদিন পর্যন্ত আমি যাদের থেকে টাকা পয়সা নিয়েছি তাদের বেশিরভাগ লোক আমার কাছে এখন টাকা ফেরত চাইতে আসছে। আমার কাছে তো ওদের ফেরত দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমার ভাসুর তার ভাইকে বলছিল, এখন আমি কোথায় যাব? এবার তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। আমার করা কাজের জন্য আমি এখন পস্তাচ্ছি। মিথ্যে বলা আমার উচিত হয়নি, মানুষকে ঠকানো আমার উচিত হয়নি। আমার ভাসুর অনেক ভয় পেয়ে গেছিল, কারণ অনেক লোক ওনাকে হুমকি দিয়েছিল যে তারা পুলিশে গিয়ে ওনার ব্যাপারে কমপ্লেন করবে যে উনি মানুষদের মিথ্যে বলে পয়সা হাতিয়ে নিয়েছে। আমার স্বামী তার দাদার অসময়ে অনেক সাহায্য করেছিল। আমার স্বামী তার দাদাকে বলেছিল, তুমি বাড়ি বিক্রি করো না, আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে আমি তোমাকে সাহায্য করব। আর ধীরে ধীরে তোমার উপরে যা ধার থাকবে তা আমি মিটিয়ে দেব। কিন্তু এমনটা হওয়া সম্ভব ছিল না, কারণ টাকার পরিমাণটা অনেক বেশি ছিল, যেটা বাড়ি বিক্রি করে মেটানোই সম্ভব ছিল। আমার ভাসুর বাড়ি বিক্রি করে দিল, অনেক লোককে পয়সা ফেরত দিয়ে দিল, অনেক লোকের কাছে ক্ষমা চেয়ে নিল। আমার স্বামী নিজের দাদাকে নিয়ে এই বাড়িতে চলে এলো। আমার ভাসুর নিজের চোখে অনেক অপরাধী ছিল, কারণ উনি আমার সঙ্গে অনেক তর্ক করেছিলেন। আমাকে বলেছিলেন আমার বিষয়ে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। আমি আমার ভাসুরকে বলেছিলাম মনের জোর বাড়াতে। বলেছিলাম সৎ পথে রোজগারে অনেক শান্তিতে থাকা যায়, যদি সেটা কম পয়সা হয় তাও ভালো, সেটা দিয়েও ভালোভাবে চলা যায়, আর সেটা কাউকে ফেরত দেওয়ার চিন্তাও থাকে না। আজ আপনার যতটা বদনাম হচ্ছে, যদি আপনি মিথ্যে কথা বলে মানুষের থেকে পয়সা না ঠকিয়ে নিতেন তাহলে হয়তো আপনার কিছুটা মান ইজ্জত থাকতো। আমার ভাসুর অনেক পস্তাচ্ছিলেন, অনেক লজ্জিত বোধ করছিলেন। এখন সবাই আমাদের বাড়িতে থাকতে লাগলো। আমার স্বামী যেই কোম্পানিতে কাজ করত সেখানে নিজের দাদার চাকরি করিয়ে দিল, আর যেসব মানুষের টাকা এখনও বাকি ছিল ধীরে ধীরে তাদের টাকাও ফেরত দিয়ে দিল। আমার ভাসুরের কাছে আর কোনো মহিলার পয়সা ছিল না। দুই ভাই মিলে নিজের বোনের বিয়ে খুব ভালোভাবে দিল। পূজার বিয়েতে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম, কিন্তু একটা কথা ভেবে আমার খুব দুঃখ হচ্ছিল, কারণ ও আমার থেকে দূরে চলে যাচ্ছিল। পূজার বিয়ের দিন আমরা দুই বান্ধবী দুজনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। আমার স্বামী আর আমার ভাসুর এখন দুজনে চাকরি করত। এখন আমাদের ঘর সংসারও ভালোভাবে চলছিল। আমি এখন খুব খুশি ছিলাম, কারণ দুই ভাই একসাথে থাকতো। কিন্তু আমার শাশুড়ি একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করতো। বলতো আমার ছেলেকে আর কেউ বিয়ে করবে না, সমাজে ওর খুব বদনাম হয়ে গেছে, কেউ ওকে মেয়ে দিতে চাইবে না। আমার শাশুড়ির এই দুশ্চিন্তাটাও আমি দূর করে দিলাম। আমার মাকে বলে আমার মায়ের বান্ধবীর মেয়ের সাথে আমার ভাসুরের সম্বন্ধ ঠিক করলাম, কারণ আমি আমার পরিবারে খুব খুশি ছিলাম। আর আমার বাপের বাড়িতে কখনো আমার শ্বশুর বাড়ির নিন্দা করতাম না, তাই জন্য আমার মায়ের বান্ধবীর এই সম্বন্ধ করতে কোনো আপত্তি ছিল না। তারপর আমি তার মেয়ের সঙ্গে আমার ভাসুরের বিয়ে দিয়ে দিলাম। এখন আমরা দুই যা মিলে একসঙ্গে থাকতাম, আর দুজনে মিলে শাশুড়ির দেখাশোনা করতাম, সেবা করতাম। তাই জন্য আমার শাশুড়ি আমাদের খুব আশীর্বাদ করতো আর বলতো, তোমরা দুজন আমার বৌমা নয়, আমার মেয়ে। তারপর থেকে আমরা সুন্দরভাবে জীবন কাটাতে লাগলাম।